আপনি এই জাতির উদ্দেশ্যে ভাষণে আরো বললেন যে আপনারা তাদের কাছ থেকে মানে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। গণতান্ত্রিক অধিকার মানবিক মর্যাদা অক্ষুণ্ণ আছে আপনার 10 মাসে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের আগের রাতে যে বক্তৃতায় এপ্রিল মাসে 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই বক্তৃতাটিতে তিনি আরো নানা বিষয়ের অবতারণা করেছেন। চট্টগ্রাম বন্দর করিডর এমন বিষয় সহ নানা রকম বিষয়ের অবতারণা করেছেন এবং বিএনপি সেই বক্তৃতা শেষে প্রতিক্রিয়ায় ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা নিয়ে যেমন অসন্তোষ প্রকাশ করেছে, তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ, স্থায়ী কমিটি থেকে এই বক্তৃতার প্রতিক্রিয়ায় সরাসরি বলা হয়েছে যে এই বক্তৃতায় ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন। প্রধান উপদেষ্টার শব্দ চয়ন বিশেষভাবে এই সীমা অতিক্রম করেছে বলে বিএনপি মন্তব্য করেছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই মতামত উঠে এসেছে এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। সেখানে বিএনপি বলে যে দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডর ইত্যাদি এমন সব বিষয় অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। আপনারা জানেন যে এই বক্তৃতায় বন্দর করিডর এসব নিয়ে যা যা মিথ্যাচার করেছেন বা যে ধরনের গাঁজাখুঁড়ি গল্প বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তা নিয়ে আলাদা করে নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি এবং প্রশ্ন তুলেছি যে তিনিই বলছেন বিচার সংস্কার নির্বাচন হচ্ছে তার সরকারের ম্যান্ডেট, কিন্তু তিনি করিডর দেওয়ার বিষয়েও তাদেরকে পিছু হটানো যাবে না, বন্দর বিষয়েও বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া থেকে কিছুতেই তাদেরকে সরিয়ে আনা যাবে না এবং যারা এই নিয়ে প্রশ্ন তুলবেন আলোচনা করবেন তাদেরকে নাকি জনগণের প্রতিহত করতে হবে, এমন সব আহ্বান কেন জানাবেন যেখানে তার সরকারের ম্যান্ডেট বিচার সংস্কার নির্বাচন? সে প্রশ্ন সে আলোচনা আগেও করেছি, কিন্তু আলোচনাটা আজকে বিশেষভাবে করতে চাই যে বিএনপি কেন তাকে সীমা লঙ্ঘনকারী বলছে। আপনারা তো নিশ্চয়ই জানেন, মানে আমরা ছোট থেকে জেনে বড় হয়েছি, ধর্মেও বলে যে পরম করুণাময় সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। কোথায় সীমা লঙ্ঘন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? এক, ম্যান্ডেটের সীমা অতিক্রম করে বন্দর করিডর এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার এবং সেই সিদ্ধান্তকে কোনো রকম আলোচনা তর্ক বিতর্ক ছাড়া মেনে নিতে হবে, যারা মেনে নেবে না তারা প্রতিহত করার শিকার হবে, এমন হুমকি তো তিনি দিয়েছেনই। কিন্তু শব্দ চয়নে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এই ক্ষোভ কি শুধুই সে কারণে? জাতির উদ্দেশ্যে ভাষণটি যেটি ঈদের আগে হয়ে গেছে এবং আমরা হয়তো নানাজনেই উৎসবের আয়োজনে এবং তার প্রস্তুতি কিংবা প্রিয়জনের কাছে যাওয়ায় পথে থাকায় তার সেই বক্তৃতা দীর্ঘ বক্তৃতা শুনতে পারিনি, কিন্তু পত্রিকায় যে পূর্ণ বিবরণ প্রকাশিত হয়েছে সেটা যদি পড়েও দেখেন বা ভিডিও যদি খুঁজে শুনে দেখেন, দেখবেন যে তার ভেতরে রাজনৈতিক দলগুলোর প্রতি ক্ষোভ বিদ্বেষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি যে আসলে বিশ্বাসযোগ্য মনে করেন না, তিনি যে তাকে এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলগুলোর চেয়ে অনেক উচ্চাসনে মনে করেন, সেই বিষয়টি খুব স্পষ্টত ফুটে ওঠে। তিনি জনগণকে বারবার সাবধান করে বলছেন যে আপনাদেরকেই ভোট দিয়ে এমন লোককে নির্বাচিত করতে হবে, এমন দলকে নির্বাচিত করতে হবে, এমন প্রতিনিধিদের নির্বাচিত করতে হবে যাদেরকে ডক্টর ইউনূস সরকার যেসব সংস্কার প্রস্তাব রেখে যাবেন সেসব সংস্কার প্রস্তাব তারা বাস্তবায়ন করবে এমন কাজে বিশ্বাসী মনে হবে। যদিও ডক্টর ইউনূস ঠিক কি সংস্কার করবেন সেটা কিন্তু এখনো এই 10 মাস বাদেও জাতির উদ্দেশ্যে ভাষণেও বলতে পারেননি, তবে বলেছেন জুলাইয়ে আসছে জুলাই সনদ, যেখানে নাকি আমরা জানতে পারবো কি কি সংস্কার করতে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলগুলোর উপর এই ক্ষোভের বিষয়টি আমরা যারা বাংলাদেশের রাজনীতি দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করি তাদের জন্য নতুন নয়। 2007 সালে 1/11 সময় যখন -2 ফর্মুলা বাস্তবায়ন করতে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এলো ক্ষমতায়, 1/11 সরকার মানে সেনাপ্রধান মইনু আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেন।
তার কয়েকদিনের মধ্যেই আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে আবির্ভাব। মাত্র 5 মাস তখন পেরিয়েছে, তিনি নোবেল পুরস্কার জিতেছেন। বাংলাদেশে তিনি আবির্ভূত হলেন একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে, যেই রাজনৈতিক দল নাকি এতদিন যত ভুল রাজনীতি করেছে আওয়ামী লীগ, বিএনপি মিলে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলে, সেগুলোর বিকল্প হিসেবে বাংলাদেশের মানুষের সামনে একটা বিশুদ্ধ বিকল্প নতুন রাজনীতি নিয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল বিজয়ের পর বাংলাদেশে বরাবরের অনাগ্রহী ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে 5 মাসের ব্যবধানে দেশে ওরকম একটা সময়ে যখন জরুরি অবস্থা জারি আছে, পত্রপত্রিকা বন্ধ, রাজনৈতিক নেতৃবৃন্দ ক্রমাগত গ্রেফতার হচ্ছেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন চরিত্র এসে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন, সেটা আসলে সারা পৃথিবীতেই নানা প্রান্তে পর্যবেক্ষকদের বেশ বিস্মিত করেছিল, বাংলাদেশে তো বটেই। এবং বাংলাদেশের সচেতন মানুষ জানেন রাজনীতিতে তার আগ্রহ কতটা, রাজনৈতিক নেতা হয়ে ওঠার জন্য তার লোভ বা উচ্চাকাঙ্ক্ষাই বা কতটা। তখন আমরা দেখি ডক্টর ইউনূস ভারত, মধ্যপ্রাচ্য সহ নানা দেশ ছুটোছুটি করে আসছেন, সংবাদ মাধ্যমের সামনে বক্তৃতা দিচ্ছেন। প্রথম আলো, ডেইলি স্টার তখন তাকে বিরাট সমর্থন দিচ্ছে, যেন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দল গঠন করলেই সারা বাংলাদেশের সকল রাজনৈতিক সমস্যার অবসান ঘটবে, নতুন বাংলাদেশের উত্থান হবে। এবং তিনি সেই প্রতিশ্রুতি দিয়ে জনগণকে চিঠি লিখে বসলেন এবং নাগরিক শক্তি নামের এক দল গঠনের ঘোষণা দিলেন, এমন কথাও বললেন তখন জরুরি অবস্থা, অন্য কোনো রাজনৈতিক দল স্বাভাবিক রাজনৈতিক তৎপরতা চালাতে পারছে না, কিন্তু তিনি বললেন থানায় থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে তিনি সেই নাগরিক শক্তির শাখা গড়ে তুলবেন, দল গঠনের কাজ শুরু করে দেবেন। কিন্তু দুঃখের বিষয়, জনগণের কাছে কোনো সাড়া না পেয়ে মাসখানেকের মধ্যেই তার এই উৎসাহে তাকে পানি ঢেলে দিতে হয় এবং তাকে এই ঘোষণা দিয়ে আবার পত্রিকায় বলতে হয় যে যাদের কাছ থেকে উৎসাহ পাবেন বলে আশা করেছিলেন, তাদের উৎসাহ না পেয়ে এবারের মতো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বা রাজনৈতিক দল গঠনের তার যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশা ছিল তা ছেড়ে দিয়ে তাকে তার কাজে ফিরে যেতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে বা তিনি তার কত দারুণ জীবন ছেড়ে বিরাট অনিচ্ছায় বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছেন, এমন কথা যারা বোঝাতে চান তাদেরকে এই জন্যই আমি বারবার 2007-এর সেই সময়টা স্মরণ করিয়ে দিতে চাই। সে সময় তিনি প্রধান উপদেষ্টা হতে মইনুল আহমেদের প্রস্তাবে রাজি হন না, কারণ মইনুল আহমেদ সময় নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য নির্ধারিত সময়ের মধ্যে একটা নির্বাচন করে এই প্রধান উপদেষ্টা পদ থেকে দায়িত্ব ছাড়তে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তখন সেনাবাহিনীর নানা সূত্রে এমন খবর পাওয়া যেত যে ডক্টর ইউনূস বলেছিলেন যে অন্তত 2 মেয়াদ কিংবা অন্তত পূর্ণ 1 মেয়াদ ক্ষমতায় না থাকতে পারলে কি করে নতুন বাংলাদেশের জন্ম দেবেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভাষণে, জাতির উদ্দেশ্যে ভাষণে আবারও সেই নতুন বাংলাদেশের কথা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন এবং বাংলাদেশের মানুষ যেন নিশ্চিত করে যে যেই নির্বাচন তিনি দিতে যাচ্ছেন 2026-এর এপ্রিলে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাতে শুধু তাদেরই নির্বাচন করে যারা ওই নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির সঙ্গে একমত। ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণের মনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে কি ধরনের সন্দেহের বীজ, মানে সেই 1-11 ঘরানার সন্দেহের বীজ বপন করতে চান, যে তিনি বলেন তাদেরকেই নির্বাচন করবেন, আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা, মানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কার স্বার্থে কাজ করছেন সে প্রশ্ন তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক বিশ্লেষকেরা তুলছেন। আপনি কোন উচ্চাসনে বসে আছেন আর আপনি কিভাবে বাংলাদেশের 5 দশকের বেশি সময় ধরে যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাজনৈতিক সামাজিক অগ্রগতির সকল কিছু পরিচালনা করলো তাদের বিষয়ে জনগণের মনে এই সন্দেহর উদ্রেক করতে চাইছেন যে তারা দেশের স্বার্থ অন্য দেশের কাছে বিকিয়ে দেবে? আপনি কে? আপনাকে কারা এনে কারা বসালো? এই প্রশ্নের উত্তরই তো আমরা এখনো পাচ্ছি না। ঠিক কি কারণে প্যারিসের হাসপাতালে আপনি শুয়েছিলেন
তারপর আপনাকে নাকি ছাত্র জনতা এনে ক্ষমতায় বসিয়ে দিল, আর আপনি ক্ষমতায় বসেই ঠিক করলেন চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের সকল বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দিলে বাংলাদেশের অর্থনীতি কিছুতেই দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে না। আপনি মাত্র 10 মাস ধরে দেশ চালাচ্ছেন এবং আপনি জাতির উদ্দেশ্যে ভাষণে যে দাবি করে থাকুন না কেন, এই 10 মাসে বাংলাদেশের অর্থনীতির সূচকগুলো যে সব ক্ষেত্রে পড়তির দিকে, সেটা বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে স্পষ্টত বেরিয়ে এসেছে। বাংলাদেশের লোকে কাজ হারিয়েছে, কারখানা বন্ধ হয়েছে, উৎপাদন কমেছে এবং খুব শিগগিরই বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে তার কোনো প্রত্যাশা যে আপনিও করেন না, তার প্রমাণ আপনি এমন একটা বাজেট দিয়েছেন যে বাজেট আপনারাই বলছেন প্রবৃদ্ধির বাজেট নয়। তার মানে আপনি যখন ভাবছেন বা আমাদের আশা দিচ্ছেন বা আমাদেরকে বুঝ দিচ্ছেন যে 2026 সালের মাঝামাঝি আপনি যখন আপনার দায়িত্ব ছাড়বেন হয়তো, তখনও তার মানে বাংলাদেশ প্রবৃদ্ধি প্রবণতার দিকে যেতে পারবে না, অথচ বাংলাদেশে ক্রমাগত প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে গত 1.5 দশকের বেশি সময় ধরে। তাহলে আপনি ঠিক কি দেশের স্বার্থ দেখছেন, কোন দেশের স্বার্থ দেখছেন, সেসব প্রশ্ন তো আসতেই পারে। অথচ আপনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলে বসলেন যে বাংলাদেশের অর্থনীতিকে দৃঢ় ভিত্তির ওপর নাকি এতদিনে প্রতিষ্ঠা করা যায়নি। আপনি কি করেছেন? সেই দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে বন্দর দেওয়াই নাকি একমাত্র উপায়। আপনি এই জাতির উদ্দেশ্যে ভাষণে আরো বললেন যে আপনারা তাদের কাছ থেকে, মানে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। গণতান্ত্রিক অধিকার, মানবিক মর্যাদা অক্ষুণ্ণ আছে আপনার 10 মাসে। শুধুমাত্র শিক্ষক সমাজের মধ্যে সারা বাংলাদেশে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শত শত শিক্ষককে মবের মুখে প্রহার করে, কাপড় ছিঁড়ে দিয়ে, অপমান করে, গাছে বেঁধে রেখে পর্যন্ত চাকরিচ্যুত করা হয়েছে বা তার কর্মস্থল ছাড়তে বাধ্য করা হয়েছে। সারা পৃথিবী জুড়ে সংবাদ মাধ্যমে সেই খবর এসেছে। বাংলাদেশ জুড়ে এখন পর্যন্ত যে পরিমাণ ব্যক্তিগত সম্পদ লুটপাট হয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, ভাঙচুর হয়েছে, শুধুমাত্র এই কারণে যে ওই সম্পদ হয়তোবা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কোনো রাজনৈতিক কর্মী, নেতা, এমপি বা মন্ত্রীর পরিবারের সম্পদ। সেখানে কি বলা যেতে পারে যে আপনার আমলে গণতান্ত্রিক অধিকার রক্ষিত হওয়ার দারুণ উদাহরণ সৃষ্টি হয়েছে? এই 2 সপ্তাহ খানেক আগেও তো জাতীয় পার্টি, বাংলাদেশের একটি নিবন্ধিত দল, 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে থাকা একটি দল, সেই দলটির প্রধান নেতার বাড়িতে আপনার গড়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মব বাহিনী গিয়ে আগুন দিয়ে এলো। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, ছাত্র উপদেষ্টা, তিনি প্রায় বলেন যে শুধু আওয়ামী লীগ নিষিদ্ধে হবে না, বা মুজিববাদী বামদেরও নিষিদ্ধ করতে হবে। তিনি প্রায়শই জামায়াতে ইসলামীর দিকে আঙুল তুলে বলেন যে তাদেরও রাজনীতি করার অধিকার তখনই আছে যখন তারা নাকি যুদ্ধাপরাধের জন্য মাফ চেয়ে তবে রাজনীতি করতে আসবে। এই যে কে রাজনীতি করতে পারবে, কে রাজনীতি করতে পারবে না, এইগুলো নির্ধারণ করে দিচ্ছে আপনার পেটোয়া বাহিনী, আপনার মব বাহিনী, আপনার গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যার নাম আপনি রেখেছেন 2007 সালে যে দল আপনি গড়তে চেয়েছিলেন নাগরিক শক্তি, তার অনুকরণে। সেই দল তখন গণতান্ত্রিক অধিকার বলতে কি আপনি শুধুই আপনার দল জাতীয় নাগরিক পার্টির গণতান্ত্রিক অধিকারের কথা ভাবছেন? মানবিক মর্যাদা রক্ষার কথা যখন আপনি বলছেন, তখন কি আপনি ভাবছেন হাসনাত, সার্জিস তারা সারা বাংলাদেশ জুড়ে যা তা করে বেড়াবেন, যেখানে ইচ্ছা ভাঙচুর করবেন, লুটপাট করবেন, যার গায়ে ইচ্ছা হাত তুলবেন, যাকে পদ থেকে ইচ্ছা নামাবেন, যাকে পদে বসাবেন, সেই বিষয়টি? তাতে আবার মনে পড়ে গেল আপনি জনগণকে বলছেন এমন ব্যক্তিদের সরকার হিসেবে নির্বাচিত না করে যারা সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন না,
আপনি বলছেন যে আপনারা তাদের কাছ থেকে অঙ্গীকার আদায় করে নেবেন যে এই রাজনৈতিক দল যাদের আপনারা নির্বাচন করবেন তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন, সকল প্রকার দুর্নীতি, দলীয়করণ, টেন্ডারবাজি, সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন। আপনার কাছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংজ্ঞাটা কি? মানে কয়েকদিন ধরে বাড়ি ভাঙা, যখন তখন মধ্যরাতে যে কারো বাড়িতে উঠে পড়া, ভাঙচুর, লুটপাট কিংবা দোষর খোঁজার জন্য এই কাজগুলোকে আপনি কিভাবে দেখেন? কিংবা সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়া, সরকারকে ডেডলাইন দিয়ে হুমকি দেওয়া যে এতদিনের মধ্যে এতজন সচিবকে পদচ্যুত করতে হবে, এই জায়গা থেকে এই জেলা প্রশাসককে সরিয়ে দিতে হবে, এই বিষয়গুলোকে আপনি কি ধরনের কর্মকাণ্ড বলে মনে করেন? আপনি যে দুর্নীতি, দলীয়করণ, টেন্ডারবাজি, সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি সম্পর্কে কথা বলছেন, আপনি নিশ্চয়ই জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ছাত্র উপদেষ্টা, তার এপিএস ব্যক্তিগত সহকারী, আপনার গ্রামীণ ব্যাংক থেকে এনে আপনি যাকে চাকরি দিয়েছেন উপস্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তার ব্যক্তিগত সহকারী, এদের বিষয়ে শত শত কোটি টাকা লুটপাটের প্রমাণ সহ তথ্য উঠে এসেছে। তারা শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ মন্ত্রণালয়গুলোতে নানা প্রজেক্টে ঠিকাদারির কাজ দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পদ পদায়ন করে, মানে দোসর বাছাই করে তাদেরকে সরিয়ে নতুন ফ্যাসিবাদের বিপক্ষ শক্তিকে ক্ষমতায় আনার নাম করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব খবর তো পত্রপত্রিকায় আছে, দুদক তদন্ত শুরু করেছে। আপনি আবার টেন্ডারবাজির কথাও বলেছেন যে আমরা যাতে এমন কোন রাজনৈতিক দলকে নির্বাচিত না করি যারা টেন্ডারবাজি করবে। আপনি নিশ্চয়ই জানেন আপনার গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতা তানভীর, তিনি 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন পাঠ্যপুস্তক বোর্ডের কাগজের টেন্ডারে হস্তক্ষেপ করে। কাজেই আপনার সরকার, আপনার ছাত্র উপদেষ্টারা, আপনার ছাত্র উপদেষ্টার ঘনিষ্ঠ ব্যক্তিরা যে উদাহরণ সৃষ্টি করেছেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক সরকারে এই এত অল্প সময়ে এত বিপুল পরিমাণ টাকা বানানোর ইতিহাস আছে কিনা তা নিয়ে তো অনেকেই প্রশ্ন তুলছেন। সর্বশেষ কি ঘটে গেল দেখুন। সর্বশেষ নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির এখন আহ্বায়ক, তিনি তথ্য উপদেষ্টা থাকার সময় যিনি তার ব্যক্তিগত উপদেষ্টা ছিলেন তাকে এখন ব্যক্তিগত উপদেষ্টা বানিয়েছেন আপনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফায়েজ আহমেদ তৈয়ব। আর সেই ব্যক্তিগত উপদেষ্টা আতিক এখন নগদে বসে কয়েকশো কোটি টাকা নগদ হাতিয়ে নিচ্ছে বলে বাংলাদেশ ব্যাংক কি শঙ্কা প্রকাশ করছে। কাজে আপনি যখন রাজনৈতিক দলগুলোর বিষয়ে এ ধরনের আলাপ করেন জাতির উদ্দেশ্যে ভাষণে এসে, তখন বাংলাদেশের এখনকার সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির গায়ে তো সেটা লাগতেই পারে এবং বিএনপি আপনাকে সীমা লঙ্ঘনকারী বলে মনে করতেই পারে। সীমা আসলে আপনি এই প্রথম লঙ্ঘন করছেন না। এর আগে 2007 সালের 1/11 সময়েও রাজনৈতিক নেতৃবৃন্দ বেকায়দায় ছিল। সেই সুযোগে এসে আপনি ভেবেছিলেন রাজনৈতিক দল গঠন করে আপনার রাজনৈতিক অভিলাষ দীর্ঘ সময়ের জন্য বাস্তবায়ন করবেন। সম্ভবত রাজনৈতিক দলগুলোর প্রতি আপনার এই ক্ষোভ এ কারণে যে 2007 সালে সকল রাজনৈতিক দলকে অমন বেকায়দায় পেয়ে শেখ হাসিনা, খালেদা জিয়া দুজনকেই কারাগারে থাকা অবস্থায় পাওয়ার পরেও আপনি রাজনৈতিক দল গঠন করে রাজনৈতিক নেতা হিসেবে দেশের ক্ষমতা নিয়ে একটা দীর্ঘকাল দেশের শাসন ক্ষমতা ভোগ করতে পারেননি। রাজনৈতিক দলগুলোর ওপর এখন আপনার রাগ সম্ভবত এ কারণে যে যখন আপনি ভেবেছিলেন যে আপনার ভক্তবৃন্দ দীর্ঘ সময় আপনাকে দরকার, সারা জীবন আপনাকে দরকার, 5 বছর আপনাকে দরকার, এই রব যখন সর্বত্র তুলছেন, তখন ভুলেও এই রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়ার সাহস করবে না। কিন্তু আপনি দেখছেন তারা নির্বাচন চাইছে এবং তারা নির্বাচন চাইছে 2025-এর ডিসেম্বরের মধ্যেই। আপনার সময় দরকার 2026-এর জুন পর্যন্ত। সময় কমে আসছে। রাজনৈতিক দলগুলোর ওপর রাগ সম্ভবত আপনার সে কারণেই বাড়ছে।